আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। একটি বিষয় এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জানতে চেয়েছেন আসলে মেইনটেনিংয়ের ব্যাপারটা, কখন শুরু করব, কিভাবে চলবো, কিভাবে চর্বি খাবো, কতখানি চর্বি খাবো, আগে যেভাবে খেতাম পরে কিভাবে খাবো, কতদিন মেনটেন করতে হবে, এরকম অনেক প্রশ্ন। তো এই বিষয়গুলা অনেকেই মনে হচ্ছে ভালো করে বুঝতে পারেনি। তো আমি এই কারণে এই ভিডিওটা করছি, যাতে করে আপনাদের কোনো রকম কনফিউশন না থাকে। প্রথমত যে পরামর্শটা সবাইকে বলছি যে এটা একটা লাইফস্টাইল, সো এটাকে কোনো ডায়েট বলে গুলিয়ে ফেলবেন না। না, এটা কিটো না, এটা হচ্ছে আপনার কমপ্লিট একটা জীবন আচরণ। হ্যাঁ, অনেকে এটাকে ভালোবেসে জেকে লাইফস্টাইল বলছে। তো এখানে 5টা কম্পোনেন্টের ভিতরে দেখেন, মেনটেনিংয়ের সময় আপনাকে যে ঘুমাতে যে পরামর্শগুলো দিয়েছি সেগুলা মেনটেনিংয়ের সময় চলবে। এমন না যে মেনটেনিংয়ের সময় আসলে আপনার ঘুমের প্যাটার্নটা যেন ঠিক থাকবে না, এটা আশা করা যায় না। অবশ্যই যেন ঘুমটা ঠিক থাকে, ব্যায়ামটা যেন ঠিক থাকে, বরং মেনটেনিংয়ের সময় আপনাকে ব্যায়াম বেশি করে করতে হবে, যাতে করে আপনার মাংসপেশি বৃদ্ধি পায়। কারণ আমরা যেটা করেছি যে আমরা কিছু ওজন কমিয়ে ফেলেছি শরীর থেকে, সেখানে কিছু মাংসপেশিও লস হয়েছে। কোন মাংসপেশিগুলো? যেগুলো অকার্যকর মাংসপেশি, ডেট এক্সপায়ার যে প্রোটিনগুলো ছিল সেগুলোকে আমরা অটোফেজি করে ফেলেছি। তো এখন আমার সময় হচ্ছে ভালো ভালো মাংসপেশিগুলো তৈরি করা। তাহলে ব্যায়ামের বিষয়ে এখন আপনাকে বডি বিল্ডিং এক্সারসাইজগুলো করতে হবে, এবং আপনি আমার যে ভিডিওগুলো আছে যে মাংসপেশি বাড়ানোর যে যতগুলো পরামর্শ, সেই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং সেইভাবে চলার চেষ্টা করবেন। তাহলে ঘুমের ব্যাপারে, মানসিক প্রশান্তির ব্যাপারে, ব্যায়ামের ব্যাপারে যেই পরামর্শগুলো ছিল সেই পরামর্শগুলো আগের যেটা সেটাই থাকবে। মেনটেনিংয়ের সময় এটা আরও বেশি গুরুত্ব দিতে হবে। মেনটেনিংয়ের সময় আপনার আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা রোজার বিষয়টা মনে করি যে মেনটেনিংয়ের সময় রোজা রাখার প্রয়োজনীয়তা আছে কি নাই। তাহলে যারা আপনারা আমার পদ্ধতিটা জানেন যে মেনটেনিংয়ের সময় আপনাকে রোজা রাখতে হবে, তাহলে মেনটেনিংয়ের সময় আপনি কি করবেন? 2 বেলাতেই খেতে হবে। আপনি হয় দুপুর 2টা 12টা থেকে 2টার ভিতরে একটা খাবার খাবেন, আর একটা খাবার খাবেন সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে, যদি রোজা না রাখেন। আর যদি রোজা রাখেন তাহলে ইফতারের সময় 1 ঘন্টার ভিতরে খাবারটা খাবেন, আর একটা খাবার খাবেন হচ্ছে সেহরিতে। তাহলে খাবার আসলে 2 বেলা। তাহলে আপনি আর কখনোই 3 বেলা খাবেন না। মেনটেনিংয়েও আপনি সারা জীবন এইভাবে মেনটেন করতে হবে। এই বিষয়টা আশা করি ক্লিয়ার আপনাদের কাছে। তাহলে রোজার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে মেনটেনিংয়ের সময় সপ্তাহে 4টা 5টা 3টা রোজা রাখবেন, 3টার কম রাখবেন না। এবং যেদিন রোজা রাখবেন না সেদিনও কিন্তু আপনি মোটামুটি ওয়াটার ফাস্টিং করছেন, অর্থাৎ দুপুর 2টা বাজে যদি খান আর রাতে যদি 8টা বাজে খান, তাহলে অন্তত 18 ঘন্টা আপনি ওয়াটার ফাস্টিং কিন্তু করছেন। তার মানে আপনি একদিন হয়তো ওয়াটার ফাস্টিং করছেন আর একদিন ফুল ফাস্টিং করছেন, মানে যেদিন রোজা রাখছেন। তাহলে রোজার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে আসেন কি খাবো এবং কি খাবো না, এটা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যখন করবেন মনে রাখবেন, আমাকে যখন ফলো করবেন পূর্ণাঙ্গভাবে ফলো করার চেষ্টা করবেন। এবং যদি আপনারা আমার পরামর্শের বাইরে কোনো কিছু করেন তাহলে কিন্তু আপনারা সেটার জন্য অবশ্যই সাফার করবেন। এবং অনেকেই আমাকে দেখাচ্ছেন, তো আমি তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছি এবং কি কারণে তারা কষ্টে পড়েছে, কেন করেছে। যেমন অনেকে কি করেছে যে তার মেনটেনিংয়ের সময় চলে এসেছে, কিন্তু সে ইচ্ছা করে, জোর করে যে না আমি আরও কমাবো, আমাকে আরও কমাতে হবে, মানে সে 20 কেজি কমিয়ে ফেলেছে, সে পাগলের মতো, সে আরও খাওয়া কমিয়ে দিয়েছে, সে রোজা রেখেছে, ইচ্ছা মতো ব্যায়াম করেছে, মানে পুরো শরীরটাকে নষ্ট করে ফেলেছে সে। এইটা সে পানিশমেন্ট করেছে নিজের শরীরকে, এটা একদমই কাম্য নয়। আর একজন কি করেছে, সে প্রথম থেকে উল্টাপাল্টা করে শুরু করেছে, অর্থাৎ আমি যে পরামর্শ দিচ্ছি সেভাবে না করে সে লো কার্ব, কিটো, হাবি জাবি সব কিছু করে এখন পুরো ম্যাস অবস্থা, এখন তার অবস্থা খুবই খারাপ। এইভাবে সে এখন আমার কাছে এসে দেখাচ্ছে। তো এগুলা খুব কষ্টদায়ক। তাহলে শুরুটাতেই যেন কোনো ভুল না হয়, এটা মনে রাখবেন। সো যারা মেনটেনিংয়ের ভিডিও আমি দিচ্ছি ঠিকই, কিন্তু প্রথম থেকে যেন ভুল ভাল না করে যেন এটা করবেন না, এটা মনে রাখবেন যে আমাকে সঠিকভাবে করতে হবে। আমি যেভাবে খেতে বলেছি সেই সব খাবারগুলো আপনাকে খেয়াল করে খেতে হবে। তাহলে মেনটেনিংয়ের সময় আমার আগের মতোই যে খাবারগুলো খেয়েছি তার সঙ্গে যুক্ত হচ্ছে ভাত এবং হচ্ছে ফল। অনেকেই আমাকে বলেছেন যে স্যার আমরা ভাত আসলে না খেলে কি চলবে না? হ্যাঁ চলবে,
যদি আপনি ফ্রুটস খান, মিষ্টি ফল খান, বিভিন্ন রকম ফ্রুটস খান, তাহলে আপনি ভাত না খেয়েও চলবে, কোনো অসুবিধা নেই। এখন কোন বেলাতে খাবেন? অবশ্যই এটা রাতের বেলাতে খাবেন, ওই যে 7টা থেকে 8টার ভিতরে যে খাবারটা বলেছি। রোজা রাখলেও ওই সময়টাতে খাবেন শর্করা খাবারগুলা, রোজা না রাখলেও ওই সময়টাতে খাবেন শর্করা খাবারগুলা, মেনটেনিংয়ের যারা আছেন। অনেকে প্রশ্ন করেছেন, স্যার আমরা যারা ডায়াবেটিস থেকে ভালো হয়েছি তারা কতখানি শর্করা খাবো মেনটেনিংয়ের সময়? এতটুকু পরিমাণে শর্করা খাবেন, ভাত বা ফল খাওয়ার 2 ঘন্টা পরে টেস্ট করে দেখবেন যে ডায়াবেটিস যেন 7-এর উপরে চলে না যায়, হ্যাঁ, বেশি যেন বেড়ে না যায়। তাহলে এই পরিমাণে আপনাকে খেতে হবে। এক একজনের জন্য বিষয়টা এক এক রকম, সো সবার ক্ষেত্রে একই রকম এটা বলা যাবে না। কারো হয়তো 1 কাপ ভাত খেতে হতে পারে, কারো হয়তো 2 কাপ, মানে যেটা খেলে তার ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে আছে কিনা সেটা তাকে দেখতে হবে। এই বিষয় নিয়ে আমি আরেকটা বিস্তারিত ভিডিও বানাবো, বিশেষ করে ডায়াবেটিস রোগীদেরকে নিয়ে। এখন আসেন, এই যে ফ্রুটসটা বা শর্করাটা রাতে কেন দিলাম? কারণ হচ্ছে দিনের বেলা যদি খাই সকালে, তাহলে আমাকে সারাটা দিন ক্ষুধা লাগবে এবং আমাকে বারবার খেতে ইচ্ছা করবে, আবার আপনার ওজন বেড়ে যাবে, আবার আপনি বেশি খেয়ে ফেলবেন। ভাত বেশি খেলে কি হয়? ভাত বেশি খেলে সে আবার আগের মতো ওজন বেড়ে যাবে এবং ক্ষুধা বেড়ে যাবে, হ্যাঁ, এবং শরীর ভারী হয়ে যাবে, শরীর রসা হয়ে যাবে। এই জন্য আমি মেনটেনিংয়ের সময় অল্প ভাত খাবো এবং প্রয়োজন অনুযায়ী খাবো। অনেকেই প্রশ্ন করেছেন, স্যার মেনটেনিং কখন করতে হবে, বুঝবো কী করে? খুব সহজ। আপনি ফ্যাট বার্ন করে চলছিলেন, রোজা রাখছিলেন, ব্যায়াম করছিলেন, বেশ শক্তি লাগছিল, ব্যাটারি ফুল চার্জে ছিল, ব্যাটারির চার্জ শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং দেখবেন যে দুর্বল হয়ে যাচ্ছেন। বসা থেকে উঠলে হঠাৎ করে মাথা চক্কর দিচ্ছে, মাথা ঘুরে উঠছে, খারাপ লাগছে। এবার বুঝতে হবে, তারপর আপনি অবশ্য খারাপ লাগছে, মাথা ঘুরাচ্ছে, তা আপনি পানিতে লবণ মিশিয়ে খেলেন, ডাবের পানি খেলেন, ভালো হয়ে গেল, তাহলে কোনো অসুবিধা নেই। দেখলেন যে এগুলোতেও কাজ হচ্ছে না, আমি দুর্বল হয়ে পড়ছি, প্রেশার ডাউন হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে, ইমিডিয়েটলি আপনাকে বুঝতে হবে যে আমি এখন মেনটেনিং করতে হবে। তার মানে এখন আমাকে ফ্রুটস অ্যাড করে দিতে হবে রাতের বেলাতে এবং অল্প ভাত অ্যাড করতে হবে। আর যারা ভাত খেতে চান না তারা ফ্রুটসটা বাড়িয়ে খাবেন। এইভাবে আপনাকে মেনটেনিং করতে হবে। তাহলে আমরা কি পেলাম? রোজা সবসময় রাখতে হবে, ব্যায়াম সবসময় করতে হবে, ভালো ঘুম সবসময় ঘুমাতে হবে এবং আপনার মেনটেনিংয়ের সময় আসলেও সেই 2 বেলাই খাওয়া, ঠিক আছে? শুধু পার্থক্য হচ্ছে যে আমি এখানে ভাত খাচ্ছি এবং ফলমূল খাচ্ছি, যেটা আমরা প্রথম দিকে খাইনি। এই হচ্ছে মেনটেনিং। এখন আসেন, মেনটেনিংয়ের সময় আপনি ফ্যাট কখন খাবেন এবং কি পরিমাণে খাবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্যাটের যে ভিডিওটা আমি দিয়েছি আগে, সেটা অবশ্যই দেখতে হবে, মনে রাখবেন। এখন কোন ফ্যাটগুলো আমার শক্তির জন্য আমি ব্যবহার করেছি? তাহলে যে স্যাচুরেটেড ফ্যাট সেগুলো শক্তির জন্য ব্যবহার করেছি। তাহলে স্যাচুরেটেড ফ্যাট কি? মাখন আমি শক্তির জন্য ব্যবহার করেছি। তারপরে গরুর যে চর্বি সেটা শক্তির জন্য ব্যবহার করেছি, ঠিক আছে? তারপরে আমার যে নারকেলের তেল এটা আমি শক্তির জন্য ব্যবহার করেছি। তো যেই ফ্যাটগুলো জমে যায় সেই ফ্যাটগুলা স্যাচুরেটেড ফ্যাট, সেগুলো আমরা শক্তির জন্য ব্যবহার করেছি। আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সেটা ব্যাপার আলাদা। তাহলে আমি যখন শর্করা খাবো তখন আপনি কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আপনি সঙ্গে খেতে পারেন, যেমন হচ্ছে অলিভ অয়েল, এটা হচ্ছে আপনি খেতে পারেন, এটা আনস্যাচুরেটেড, ঠিক আছে? আপনি ডিম খাচ্ছেন, ডিমের কুসুম, মাছের তেল, হ্যাঁ, এগুলা পলি আনস্যাচুরেটেড, এগুলো আপনি খাবেন যে বেলাতে আপনি কি খাচ্ছেন? শর্করা খাচ্ছেন। যখন ফল খাচ্ছেন, যখন আপনি অল্প ভাত খাচ্ছেন শাকসবজির সঙ্গে, ওই শাকসবজিটা তো আপনার রান্না করা হয়েছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে, তরকারিটা রান্না করা হয়েছে হয়তো খাঁটি সরিষার তেল দিয়ে। তাহলে এই খাবারগুলো এগুলা আনস্যাচুরেটেড, এগুলো আপনি খাবেন। কিন্তু যে বেলাতে আপনি এই খাবারগুলো খাচ্ছেন সে বেলাতে অবশ্যই নারকেলের তেল ব্যবহার করবেন না, হ্যাঁ, বেশি পরিমাণে করবেন না। রান্নার যদি করেন অল্প পরিমাণে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত, যেমন অনেকে বুলেট কফি খাচ্ছেন, সেটা এই সময় খাওয়া যাবে না। অতিরিক্ত বাটার এই সময় খাওয়া যাবে না। এবং যদি গরুর মাংস খান তাহলে অবশ্যই সেই বেলাতে ভাত খাবেন না, মনে রাখবেন। শাকসবজি দিয়ে গরুর মাংসটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ তাতে কি হচ্ছে, ওই যে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড মানে আপনি ব্যবহার করছেন। তো যখন আপনি সুগারি খাবারগুলো খাচ্ছেন তখন আপনার তো বডি সুগারকে শক্তি হিসেবে ব্যবহার করবে, তখন কিন্তু ফ্যাট ইউটিলাইজেশন হবে না। তাহলে শক্তির জন্য যে ফ্যাটটা আমার প্রয়োজন সেটা কিন্তু এই সময় খাবো না। তাহলে কোন সময় খাবো? ওই যে দুপুরবেলাতে বা সেহরিতে। সেহরিতে আমি ঘি দিয়ে ভাজা ডিম, ঘি দিয়ে ভাজা বাদাম খাবো, শাকসবজি খাবো, সালাদ খাবো। অথবা দুপুর 2টাতে ঠিক একই রকম, হয় ঘি দিয়ে ভাজা ডিম,
ঘি দিয়ে ভাজা আপনার বাদাম, শাকসবজি, সালাদ এগুলো খাবো দুপুরবেলাতে। আর যারা বুলেট কফির কথা বারবার বলেছে, এটা বেশি খাওয়া যাবে না, মাঝে মাঝে এটা গ্যাপ দিবেন, প্রয়োজন অনুযায়ী খাবেন, যে আপনার শক্তির দরকার আছে কিনা, যদি দরকার থাকে ফ্যাট থেকে শক্তি নেওয়ার তখন আপনি খাবেন। মেনটেনিংয়ে এসে অতিরিক্ত ফ্যাট খাওয়া যাবে না। এবং যেমন বাদামটা ঘি দিয়ে পাচ্ছেন, ইটস ওকে, কোনো প্রবলেম নাই। আপনি ডিমটা ঘি দিয়ে পাচ্ছেন, কোনো প্রবলেম নেই, কিন্তু অতিরিক্ত আলাদা মাখন নিয়ে বাদামের সঙ্গে মিলিয়ে খাওয়া এটা করার দরকার নেই। এবং যেই বেলাতে আপনি শর্করা খাচ্ছেন না, এই ফ্যাটগুলো ওই বেলাতে খাবেন যেগুলো স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো জমাট বেঁধে যায়, সেগুলো খাবেন হচ্ছে দুপুরবেলায় অথবা সেহরির সময়। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন, কারণ অনেকেরই এই কনফিউশনটা ছিল যে আমি যখন ভাত খাবো তখন আমি চর্বিটা কি খাবো এবং কখন খাবো। এবং আমার যে কোন চর্বি ভালো, এই ভিডিওটা এটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানেও আমি কিছুটা আলোচনা করেছিলাম, আজকে একদম ক্লিয়ার করে দিলাম। তাহলে মেনটেনিংয়ের সময় আমাকে ব্যায়াম বাড়াতে হবে, এটা মনে রাখবেন, এবং আমাকে বডি বিল্ড করতে হবে, মাসেল বিল্ড করতে হবে, তাতে আপনার শক্তিটা থাকবে। হ্যাঁ, না হলে আপনি শক্তি পাবেন না। মেনটেনিংয়ে আসার পরে হতে পারে যে আপনি এভাবে খাচ্ছেন, স্বাভাবিকভাবে মিষ্টি ফল হয়তো বেশি খেয়ে ফেলেছেন, ভাত একটু বেশি খেয়ে ফেলেছেন, দেখছেন যে হ্যাঁ সবই ঠিকঠাক ছিল, আবার আমার ওজনটা বেড়ে গেছে। এখন ওজনটা 1 কেজি 2 কেজি এতটুকুই বেড়ে গেলে কোনো ব্যাপার না, ঠিক আছে। এবং কিসের ওজন সেটা আপনি দেখতে হবে। যদি মনে করেন যে আপনার ব্যায়াম করেছেন, মাসেল বেড়েছে, হাড় বেড়েছে, পেটে চর্বি টর্বি তেমন জমেনি, ইটস ফাইন, কোনো সমস্যা নেই, এই ওজনটা ভালো। যদি দেখেন যে আবার পেটে বেশি চর্বি জমে গেছে, তাহলে আপনি জানেন যে এটা কিভাবে কমাতে হবে। 2 সপ্তাহ আবার প্রথম থেকে আগের মতো শুরু করুন, 2 সপ্তাহের ভেতরে ওই চর্বিটা বার্ন করে ফেলুন, ফ্যাট অ্যাডাপ্টেশন করে, যেভাবে আমরা শুরু করেছিলাম। তো যে 20 কেজি কমিয়েছে, যে 25 কেজি কমিয়েছে, সে তো 1-2 কেজি কমাতেই পারবে, এটা তার জন্য কোনো বিষয় না। সবসময় মনে রাখবেন ব্যালেন্স করতে হবে। আমি অনেক রোগী পেয়েছি, তারা আমাদের পদ্ধতি ফলো করেছিল, কিন্তু মেনটেনিং ফেজটা তারা না করে সম্পূর্ণ আগের লাইফস্টাইলে চলে গেছে। সেখানে ঘুম ঠিক নাই, সেখানে ইচ্ছা মতো 3 বেলাতে খাচ্ছে, এতগুলা করে ভাত খাচ্ছে, তারা আবার আগের মতো দুর্বল হয়ে পড়ছে। তারা ঠিকভাবে ব্যায়াম করেনি, মাসেল বিল্ডিং করেনি, মেনটেনিং ফেজটা তারা ভালো করে করেনি, ওজন কমিয়েছিল, আবার তারা ওজন বাড়াচ্ছে। তো এই ধরনের তারা কখনোই উপকৃত হতে পারবে না। মেনটেনিংয়েও জীবনে কোনো কিছু যেই খাবারগুলো খাওয়া কখনোই যাবে না, সেটা হচ্ছে যে আপনার সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল, ক্যানোলা অয়েল, সানফ্লাওয়ার, বাজে তেল, নষ্ট তেল, এই তেল কোনোদিন খাবেন না। হ্যাঁ, কখনোই না। প্রসেসড ফুড মেনটেনিংয়ের সময় আপনি খেতে পারবেন না। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড মেনটেনিংয়ের সময় আপনি খেতে পারবেন না। আইসক্রিম, চকলেট, চুইংগাম, মানে যত বাজে জিনিস আছে বাচ্চাদেরকে বিশেষ করে এগুলো খেতে দিবেন না। হ্যাঁ, তো বাজে তেলের রান্না আমি খেতে পারছি না মেনটেনিংয়ের সময়, সো বাজে খাবারগুলো খেতে। সো রিয়েল ফুড যেগুলা, সেগুলোর ভিতরে শুধু 2টো জিনিস আমাদের ঘাটতি ছিল, এক হচ্ছে ফলমূল বেশি করে খাওয়ার বিষয়টা, আর একটা হচ্ছে ভাত। তো এই 2টো আপনাদের অ্যাড করে দিলেই হয়ে গেল। আর বাকিটা যেভাবে আমি লাইফস্টাইল ফলো করতে বলেছি সেভাবে ফলো করবেন। আশা করি যে আপনাদের যারা মেনটেনিং করছেন তারা এই ভিডিও দ্বারা অনেক উপকৃত হবেন, এবং ভবিষ্যতে যারা মেনটেনিং পর্যায়ে যাবেন তাদের জন্য এটা অনেক উপকারে লাগবে। আর একটা বিষয় এখানে যুক্ত করি, সেটা হচ্ছে কেউ হয়তো ভাবছেন যে আমার 100 কেজি ছিল, আমি তো 20 কেজি কমিয়েছি, হ্যাঁ আমার আরও 20 কেজি হয়তো কমাতে হবে বা 15 কেজি কমাতে হবে, কিন্তু আমি এই মুহূর্তে চলতে আমার দুর্বল লাগছে, খারাপ লাগছে, আমি আর কন্টিনিউ করতে পারছি না। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করবে? তাদের তো আরও ওজন কমাতে হবে। তাদের ক্ষেত্রে হলো তারা কিছুদিন পজ দিবে। হ্যাঁ, কিছুদিন পজ দিবে। বিশেষ করে তারা দেখছে যে সব ঠিকঠাক করছে, ব্যায়াম করছে, ঘুমাচ্ছে, সব ঠিক আছে, তাও ওই যে মাথা চক্কর দিচ্ছে, দুর্বল লাগছে, যেটা কিনা লবণ পানি খেয়েও, ডাবের পানি খেয়েও সেটা যাচ্ছে না, বরং দিন দিন উইক হয়ে পড়ছে, যে শক্তিটা তার ছিল সেটা পাচ্ছে না। তাহলে তাকে কিছুদিন পজ দিতে হবে, অর্থাৎ কিছুদিন তাকে মেনটেনিং করে তার শরীরটাকে আবার সুন্দর করে আগের মতো করে নিয়ে তারপর আবার সে নতুন করে আবার শুরু করতে পারবে আস্তে আস্তে। কারণ ওই যে হঠাৎ করে এত কেজি কমেছে, এটা তো বডিকে অ্যাডাপ্ট করার সুযোগ দিতে হবে, এই অ্যাডাপ্টেশনটা আমার দরকার। তো আশা করি মোটামুটি এই ধরনের প্রবলেমগুলো আমি পেয়েছিলাম। তো আমি যেটা করি আর কি, মানে আমি রুগী দেখতে গিয়ে রুগীরা যে কমপ্লেনগুলো আমাকে দেয় বা যে সমস্যাগুলো তারা ফেস করে, সেই সমস্যাগুলোকে একত্রিত করে আমি চেষ্টা করি যে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিতে পুরো প্যাকেজ অনুযায়ী, যাতে আপনাদের চলতে ফিরতে সুবিধা হয়, আর এই ধরনের প্রবলেম যারা যারা ফেস করছেন তারা উপকৃত হয়।
তো আশা করি এটা খুবই আপনাদের উপকারে লাগবে এবং আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই এটা দ্বারা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।